আমি জানি আমার এই কথাগুলো অনেকেই বিশ্বাস করবে না। ফেসবুকে আজ এসব বলতেছি কারণ গতকাল রাতে আবারও সেই একই দুঃস্বপ্নটা দেখলাম। ঠিক সেই অন্ধকার ঘর, মাঝখানে একটা মোমবাতি, দেয়ালে লম্বা ছায়া, আর জানালার কাছে রক্তমাখা হাতের ছাপ। সবকিছু হুবহু ফিরে এলো। মনে হলো সময় থমকে গেছে। আমি আবার সেই জায়গাতে দাঁড়িয়ে আছি যেখানে আমার ছাত্র জীবনের সবচেয়ে ভয়ানক রাতটা কেটেছিল। ঘটনাটা প্রায় 7-8 বছর আগের। তখন আমি নবাগত ছাত্র, কলেজ হোস্টেলে নতুন উঠেছি। আমার হোস্টেলটা ছিল বহু পুরনো, ব্রিটিশ আমলে তৈরি। একসময় নাকি এখানে ছোটখাটো একটা মানসিক আশ্রয় কেন্দ্র ছিল। চারপাশে অজস্র গুজব ঘুরত। কেউ বলতো কোনো নার্স নাকি রহস্যজনকভাবে ঝুলে মরছিল, কেউ বলতো একটা বাচ্চা নাকি হারিয়ে গিয়েছিল, পরে তার হাড্ডি খুঁজে পায়নি কেউ। এসব কথা আমি তখন গুরুত্ব দিয়ে ভাবিনি। নতুন জায়গা, নতুন বন্ধু, নতুন জীবন, সবকিছুই আমার কাছে অ্যাডভেঞ্চার মতো মনে হতো। হোস্টেলে ওঠার পর 2 দিন খুব ভালোই গেল, কিন্তু তৃতীয় দিন একটা অদ্ভুত ঘটনা ঘটলো। আমাকে যে রুমটা দেওয়া হয়েছিল 103 নম্বর রুম, তার আগের বাসিন্দা নাকি মাঝরাতে পালিয়ে গিয়েছিল। কেউ ঠিক জানতো না কেন। রুমটা নাকি কয়েক মাস খালি ছিল। ওয়ার্ডেন যেন একটা অস্বস্তি নিয়েই আমাকে রুমটা দিয়ে বলেছিলেন, রুমে যদি কিছু অদ্ভুত লাগে আমাকে জানাবে, একা কিছু করার চেষ্টা করো না। আমি তখন হাসতে হাসতেই বলেছিলাম, স্যার, বুট টুট কিছু দেখলে তো সেলফি তুলবো। কিন্তু সেই হাসি বেশি দিন টিকল না। ঘরে ওঠার পর প্রথম রাতটাই ছিল অস্বস্তিকর। রুমের জানালা দিয়ে কেমন একটা ঠান্ডা হাওয়ার ঝাপটা আসছিল, অথচ বাইরে গরমের দমকা হাওয়া। জানালার কাছে যেন কেউ নখ দিয়ে কষে দিচ্ছিল। ঠিক ঠিক শব্দ। ভেবেছিলাম ইঁদুর টিদুর হবে অথবা পুরনো জানালা, কিন্তু রাতে ঘুম ভেঙে দেখি ঘরের সব কিছু স্বাভাবিক। বাতাস নেই, শব্দ নেই, অথচ আমার মনে হচ্ছিল কেউ যেন আমার বিছানার পাশে দাঁড়িয়ে চুপচাপ তাকিয়ে আছে। তখনও আমি ব্যাপারটা নিয়ে কাউকে বলিনি। ভাবলাম নতুন জায়গা, হয়তো সাইকোলজিক্যাল কিছু। পরের 2 দিন সব ঠিকই ছিল, কিন্তু চতুর্থ দিন সন্ধ্যায় হোস্টেলের বিদ্যুৎ চলে গেল। লোডশেডিং মাঝে মাঝেই হতো, কিন্তু সেদিন অন্ধকারটা যেন বেশি ঘন, বেশি ভারী ছিল। করিডোর জুড়ে নিস্তব্ধতা। রুমমেট তখনও আসেনি। আমি একা। মোবাইলের ফ্ল্যাশ লাইট নষ্ট, আর টর্চটা কোথায় রেখেছি পাচ্ছি না। তাই একটা মোমবাতি জ্বালিয়ে টেবিলের উপরে রাখলাম। মোমবাতির কমলা আলোয় ঘরটা অদ্ভুতভাবে কাঁপছিল। দেয়ালের ছায়াগুলো লম্বা হয়ে নাচছিল। হঠাৎ আমার চোখ পড়ল দরজার পাশে দাঁড়িয়ে থাকা একটা ছোট্ট ছেলের অবয়বে। নীরব, স্থির, অদ্ভুত শীতল হাসি মুখে। আমি প্রথমে ভেবেছিলাম কোনো জুনিয়র ছাত্র হয়তো মজা করছে, কিন্তু পরক্ষণেই মনে হলো এত দ্রুত, এত নীরবতায় কেউ এসে দাঁড়াতে পারে। আমি তখন বললাম, কে? ছেলেটা সামান্য মাথা কাত করলো, যেন কথা বলতে চাইছে, কিন্তু তার গলায় কোনো শব্দ বেরোচ্ছে না। আমার বুকের ভেতরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। ভয় পেয়েছি, এটা আমি স্বীকার করি, কিন্তু ভয়ের চেয়েও বড় ছিল অবিশ্বাস। আমি হাত বাড়িয়ে এগুতে গিয়েছিলাম। ঠিক তখনই জানালার কাছে 2টা কালচে বেজা মানুষের হাতের ছাপ তৈরি হলো। দেখতে দেখতে ছাপগুলো কাঁপছিল, যেন কোনো অদৃশ্য হাত কাচের অপার থেকে মুছে দিতে চাইছে। আমি তখন চিৎকার করতে যাচ্ছিলাম। হঠাৎ ঘরের ভেতরেই অন্ধকার দেয়ালে লম্বা ছায়াটা নড়ে উঠল। ছায়াটা কোনো মানুষের ছায়া নয়, কারণ ঘরে তখন আমি ছাড়া কেউ নেই। তবু ছায়াটি ছিল লম্বা, একটা নারীর মতো। চুলগুলো কাঁধ চাপিয়ে নেমে এসেছে, কিন্তু সে যেন মেঝে থেকে 2 ইঞ্চি উপরে ভাসছিল। আলো নড়ছিল না, বাতাস ছিল না, তবু সে এগিয়ে আসছিল টেবিলের মোমবাতির দিকে। ছোট ছেলেটি হঠাৎ নিঃশব্দে আমার দিকে তাকালো। তার হাসিটা মুহূর্তেই বদলে গেল। চোখে এক ধরনের অস্বাভাবিক অন্ধকার জমল। মনে হলো ও একসাথে অনেকগুলো মানুষের চোখ দিয়ে আমার দিকে তাকাচ্ছে। আমি তখন পিছিয়ে গেলাম। চিৎকার করতে পারছিলাম না, গলা যেন আটকে গেছে। মনে হচ্ছিল
কেউ যেন আমার কণ্ঠনালী চেপে ধরে রেখেছে। ছায়াটা ধীরে ধীরে এগুচ্ছিল। মোমবাতির আলো তার পা পর্যন্ত পৌঁছাতে পারছিল না। মনে হচ্ছিল আলোটা ওকে ভীষণ ভয় পাচ্ছে। ছায়াটা রুমের মাঝখানে এসে থামলো। মোমবাতির শিখাটা এক লহমায় লম্বা হয়ে কাঁপতে লাগলো। এরপর হঠাৎ নিভে গেল। ঘরটা পুরো অন্ধকার। আমি কোনোভাবে দেয়ালে হাত বুলিয়ে সুইচ বোর্ড খুঁজে বের করলাম। পাগলের মতো সুইচ টিপতে লাগলাম, কিন্তু বিদ্যুৎ তখনও ফিরেনি। অন্ধকারের মাঝে কান পাততেই শুনলাম টিক টিক টিক, যেন কেউ দেয়ালে নখ দিয়ে আঁচড় কাটছে। শব্দটা ক্রমশ আমার পেছনে এসে জমাট বাঁধছিল। মনে হচ্ছিল কেউ আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। এক মুহূর্ত সাহস সঞ্চয় করে পিছন ফিরে তাকাতেই দেখি দেয়ালের গায়ে সেই ছেলেটা দাঁড়িয়ে। তার মুখ অস্বাভাবিকভাবে ফেটে আছে, ঠোঁট দুটো কান পর্যন্ত ছিঁড়ে গিয়েছে। সে আমার দিকে তাকিয়ে হাসছে, চোখ দুটো গড়িয়ে নেমে গেছে গাল বেয়ে। তারপর সে নিঃশব্দে বলল, তুমি কেন এ করে এলে? আমি আর থাকতে পারিনি। দরজার দিকে দৌড় দিলাম। দরজা ভেতর থেকে আটকে ছিল, অথচ আমি সে তালা লাগাইনি। মরিয়া হয়ে লাথি মারতেই দরজাটা খুলে গেল। করিডোরে আলো তখনও আসেনি, কিন্তু সেখানে অন্তত সেই ভয়ঙ্কর উপস্থিতি ছিল না। দৌড়ে নিচে গিয়ে ওয়ার্ডেনের রুমে পৌঁছে সব বললাম। ওয়ার্ডেন তখন মুখ শুকনো করে আমার কথা শুনে শুধু একটা কথাই বললেন, আমি জানতাম এমন কিছু হতে পারে, কিন্তু এত দ্রুত হবে ভাবিনি। পরের দিন আমাকে রুম বদলে দেওয়া হলো। 103 নম্বর রুমটা আবার তালা মেরে ফাঁকা রাখা হলো, যেমন ছিল। কখনো জানলাম না সেই ছেলেটা কে ছিল, ছায়াটা কার, কেন জানালায় হাতের ছাপ এসেছিল। তবে শুনেছিলাম বহু বছর আগে নাকি এক মা তার ছোট ছেলেকে নিয়ে ওই রুমে থাকতেন, যখন এটা হাসপাতালের কোয়ার্টার ছিল। মা নাকি মানসিক রোগী ছিলেন। একদিন তিনি ছেলেকে ঘুম পাড়িয়ে নিজের ঘরে আগুন লাগিয়ে দেন। দুইজনই মারা যায়। সেই ঘরটি কাউকে আর দীর্ঘদিন রাখা হয়নি। লোকজন বলতো মা ছেলের আত্মা নাকি রুম থেকে বেরোতে পারে না, কিন্তু কেউ ঢুকলেই তারা তাকে সঙ্গী করার চেষ্টা করে। এসব গল্প শুনে গা শিউরে উঠেছিল, কিন্তু আমি আর কিছু জানতে চাইনি। তারপর আর কখনোই সেই রুমের সামনে যাইনি। হোস্টেল ছাড়ার দিনটাও সেখানে তাকাইনি। কিন্তু আজকাল প্রায় মনে হয় সেই ছেলেটা আবার ফিরে আসতে চাইছে। কখনো কখনো রাতের বেলায় দেয়ালে চাপটা শব্দ পাই, ঘুমের মধ্যে হাসির শব্দ শুনে চমকে উঠি। আর গতকাল স্বপ্নে দেখলাম একটা অন্ধকার ঘর, মাঝখানে মোমবাতি, আর দরজার সামনে দাঁড়িয়ে আছে সেই ছেলেটা। এবার সে ফিসফিস করে বলছে, তুমি তো আমায় রেখে চলে গিয়েছিলে, এবার কি আসবে? আমি জানি না আমি এই ভয়েস ওভারটা দেওয়ার পর আমার রাতটা কেমন যাবে, কিন্তু আর চুপ থাকতে পারলাম না। যদি কখনো তোমরা কোনো হোস্টেলে ওঠো, রুমের অতীতটা জেনে নিও।